জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি শরীফ রওশন। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে একথা জানান তিনি। যারা ব্যাংকটির অর্থ আত্মসাৎ করেছে তাদের নামে বা বেনামে কোনো শেয়ার হোল্ডিং থাকলে তাও অধিগ্রহণ করার কথাও জানান গভর্নর। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা একটা বোর্ড, ছোট আকারের একটা বোর্ড আমরা এখানে বসিয়ে দেব, যেটা ইমিডিয়েটলি এটাকে রক্ষণাবেক্ষণ করবেন এবং চেষ্টা করবেন এটাকে দাঁড় করিয়ে রাখতে, যাতে এটা ধসে না যায়। এবং পরবর্তীতে যারা শেয়ার নিয়ে আসতে পারবেন, কিনতে পারবেন, তাদের কাছে আমরা এটা হস্তান্তর করব। যারা এখান থেকে প্রচুর পরিমাণে অর্থ আত্মসাৎ করে চলে গেছে, তাদের যদি কোনো শেয়ার হোল্ডিং এখানে থাকে, নামে বা বেনামে যে নামে নিক না কেন, সেই শেয়ার হোল্ডিংটা আমরা কন্ট্রোলটা নিয়ে নিচ্ছি until realize the full amount. মিউচুয়াল ফান্ড ও পুঁজিবাজারকে ক্ষতি করার পেছনে বড় দায় বিএসইসি ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার। বুধবার পুঁজিবাজারের সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ। অধ্যাপক আবু আহমেদ বলেন, কিছু ব্যক্তিকে সুবিধা দিতে গিয়ে পুঁজিবাজারের ক্ষতি করেছে বিএসইসি। এছাড়া সংস্থাটি স্বাধীন হলেও যারা দায়িত্ব থাকেন তাদের মধ্যে স্বাধীন চিন্তা না থাকা ও দুর্নীতি মনোভাব ক্ষতির বড় কারণ বলে জানান তিনি। এছাড়া প্লেসমেন্ট শেয়ার আরেকটি বড় দুর্নীতির জায়গা। এটা নিয়েও কাজ করতে পারেনি বিএসইসি। ভালো আইপিও আসছে না, আনার চেষ্টাও করা হয়নি বলে জানান অধ্যাপক আবু আহমেদ। আমাদের মার্কেটের মধ্যে কনফিডেন্স শেখেন, এটার জন্য মানে টু অ্যান এক্সটেন্ট এই রেগুলেটরও দায়ী, ওদের কারণে হচ্ছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও যদি খুব ভালো দক্ষ এবং মানে দক্ষতা হইতে হবে, ভালো বলতে মানে আমি যে পরিশ্রমী লোক, অনেস্ট লোক, যার নিজের কোনো ইন্টারেস্ট থাকবে না, শুধু মার্কেটের জন্য কাজ করবে, ইকোনমির জন্য কাজ করবে, তেমন হলে এক ধরনের হবে। আর যদি নিজের ইন্টারেস্ট থাকে তাহলে সে ওই আরেক ধরনের হবে। এখন পাওয়ার তো দিলেন, কিন্তু পাওয়ারটা মিসইউজ করবে, তখন তাই করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন জাপানের রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বাংলাদেশ নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় তারা জাপান ও বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা চালিয়ে যাওয়ার বিষয় নিয়েও আলোচনা করেন। উন্নয়নের প্রতিশ্রুতি রক্ষা করে আগামীতে বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়বে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চীনের রাষ্ট্রদূতের বৈঠক শেষে কথা জানান বিএনপি চেয়ারপারসন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, আগামীতে চীনের সাথে বিএনপির সুসম্পর্ক বাড়বে। জানান, বাংলাদেশের জনগণের পক্ষে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন। বৈঠকে বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। চীনের বাংলাদেশের জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট, তাদের প্রতিশ্রুতি, তাদের ডেভেলপমেন্টের জন্য একই সঙ্গে তারা পরিষ্কার করে বলেছেন যে তারা আধিপত্যবাদে বিশ্বাস করেন না এবং তারা মনে করেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হবে এবং আমাদের বাংলাদেশে তাদের যে বিনিয়োগ জনগণের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, সেটা আরো বৃদ্ধি পাবে। এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান সহ ৩ দফা দাবি জানিয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা এই দাবি জানান। তারা বলেন, এইচএসসি ২০২৪ ব্যাচের পরীক্ষা নিয়ে সব পক্ষের সাথে আলোচনা না করেই একপাক্ষিকভাবে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা বাংলাদেশের মেধাবী ছাত্র সমাজ প্রত্যাখ্যান করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল মেধার বিজয় সুনিশ্চিত করার জন্য। দেশে এখন পরীক্ষা না নিয়ে পরিশ্রমী শিক্ষার্থীদের মেধার যে অবমূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা একেবারেই অযৌক্তিক। বন্যা তো আর সারা জীবন থাকবে না বা সারা বছর থাকবে না। একটা সময় বন্যার পানি কমে গেলে সবাই একসঙ্গে আমাদের সঙ্গে পরীক্ষা দেয়।
অটো পাস হলে কখনোই মেধার মূল্যায়ন হয় না। অ্যাডমিশনের যে একটা প্রসেস আছে ওখানে ন্যূনতম একটা ক্রাইটেরিয়া দেওয়া হয়, যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের প্রজ্ঞাপন অনুযায়ী ন্যূনতম 8 পয়েন্ট লাগে। এখানে কেউ যদি গত বছর 3 পেত, এবছর 5 পেত, তাইলে সে পরীক্ষা দিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এবছর যদি সে আবার 3 পায়, তাহলে তার 2 বছর পরিশ্রম তো ব্যর্থ হলো। তালা দিয়ে রাষ্ট্রের সচিবদেরকে তারা আটক করে জিম্মি করার মাধ্যমে এই দাবিটা আদায় করেছে। এটা খুবই আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা এই দাবির পক্ষে কোনোভাবেই থাকতে পারি না। এদিকে এইচএসসির বাতিল হওয়া পরীক্ষাগুলো কিভাবে মূল্যায়ন বা সাবজেক্ট ম্যাপিং হবে তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত সব শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে হয়নি বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে সচিবালয়ে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। শিক্ষার্থীরা তো পুরো শিক্ষা বছর পরীক্ষা দিয়েছে, তাদের টেস্ট দিয়েছে, প্রি টেস্ট দিয়েছে। আমি সব কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে তারা যেন এই শিক্ষার্থীদের সকল বিষয়ে পূর্ণাঙ্গ মূল্যায়নপত্র, যেখানে তাদের যে পরীক্ষাগুলো দিয়েছে সেই মূল্যায়নপত্রটা তাদেরকে দেওয়া হয়। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার 1.5 শতাধিক গ্রামের 2 লক্ষাধিক মানুষ রয়েছে পানিবন্দী অবস্থায়। এদিকে দুর্গতদের সহায়তায় মাঠে নেমেছে সেনাবাহিনী। ফুলগাজী উপজেলার আনন্দপুর, মুন্সিরহাট সদর ইউনিয়ন, আমজাদহাট ইউনিয়নের 40টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। ডুবেছে পরশুরামের মির্জানগর, চিথলিয়া, বক্স মাহমুদ এবং পৌর শহর সহ 45টির বেশি গ্রাম এবং ছাগলনাইয়ার পাঠাননগর, রাধানগর ও শুভপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। এসব এলাকায় তলিয়ে গেছে রাস্তাঘাট, পুকুর ও ফসলি জমি। কিছু কিছু এলাকায় মানুষের ঘরের ছাদ ও টিনের চাল ছুঁয়েছে বানের পানি। আশ্রয় খুঁজছেন স্থানীয়রা। এদিকে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এরপর স্বাভাবিক হতে শুরু করবে পরিস্থিতি। বিপদসীমার উপরে বইছে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী ও চট্টগ্রাম জেলার 7টি নদীর পানি। পূর্বাঞ্চলের কুমিল্লা জেলার গোমতী নদীর পানি আগামী 24 ঘন্টার মধ্যেই বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর ফলে কুমিল্লা জেলার নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির ঝুঁকি রয়েছে। 24 ঘন্টা পরবর্তী সময়ে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ত্রিপুরা অঞ্চলে ভারী বৃষ্টির প্রবণতা আরও কিছুটা স্তীমিত হয়ে আসতে পারে এবং এর ফলে 24 ঘন্টা পরবর্তী সময়ে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্রমান্বয়ে নদ নদীর পানিও কমে আসতে পারে আশা করা যাচ্ছে। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। কোটা সংস্কার আন্দোলন ঘিরে চট্টগ্রামে হত্যা, গণহত্যা ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ৭৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া মিরপুরে 2 জন শিক্ষার্থী হত্যার ঘটনায় আলাদা 2টি মামলা করা হয়েছে। এইসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মহাজোট নেতা রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু সহ একটি মামলায় 73 জন এবং আরেকটিতে 74 জন আসামি করা হয়েছে। বুধবার ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় চট্টগ্রামে নিহত ফয়সাল আহমেদের পিতা জাকির হোসেন এই অভিযোগ দায়ের করেন। পরে আরও 2টি মামলা করা হয়। পল্টন থানার হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোয়াইলের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ এই আদেশ দেন। এর আগে যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চায়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে 4 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এই সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পল্টনে ছাত্র জনতার মিছিলে আসামির প্রত্যক্ষ নির্দেশেই গুলি চালানো হয়। পুলিশের গুলিতে নিহত হন নবীন। এরপর তার স্ত্রী বাদী হয়ে মামলা করেন। আইনজীবী আরও জানান, এ হত্যার নির্দেশদাতা ছাড়াও সরাসরি জড়িত এই আসামিরা। হত্যার ঘটনায় আরও কারা কারা জড়িত তা জানতে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
টেকনাফে বিএনপি নেতাকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার কক্সবাজার ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিকেলে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামিমুন তানজিনের আদালত এ আদেশ দেন। এ সময় পুলিশ বদির ৫ দিনের রিমান্ড আবেদন করে, যার শুনানির দিন এখনও ধার্য হয়নি। মঙ্গলবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে কক্সবাজার নেওয়া হলেও দুপুরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। গত ১৮ আগস্ট আব্দুর রহমান বদিকে ১ নম্বর আসামি করে ৩০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন বিএনপি নেতা মোহাম্মদ আবদুল্লাহ। ২০১৪ সালে ১০ম সংসদ সদস্য নির্বাচনে কক্সবাজার ৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন বদি। সাম্প্রতিক আন্দোলনে যারা আহত হয়েছেন সরকারের পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে তাদের চিকিৎসার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আপনারাও যদি ব্যক্তিগতভাবে কাউরে কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন, ট্রিটমেন্ট এখানে করানো, এদের যতভাবে পারেন আপনারা উপকার করার চেষ্টা করবেন। শুধু এই ইনজুর না, যারা অন্যান্য হসপিটাল আছে তার জন্য আপনারা চেষ্টা করবেন। দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্টে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদা হোসেন। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি। এই সময় তিনি আরও বলেন, এ দেশের সব ধর্মের মানুষের অধিকার সমান। একটি মহল গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে তৎপরতা চালাচ্ছে, তবে সম্প্রীতি নষ্ট হয় এমন কোনো চেষ্টার সুযোগ দেবে না অন্তর্বর্তী সরকার। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। পাশাপাশি আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে বলেও জানান তিনি। এ সময় ধর্ম উপদেষ্টার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন। প্রত্যেকটি হসপিটালে বিগত ১৬ বছরে সিন্ডিকেট নামধারী মধ্যস্বত্বভোগী কিছু রক্তচোষা মানুষ তৈরি হয়েছে। এই মানুষগুলোকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, একজন রোগী সংকটকালীন মুহূর্তে হসপিটালে আসে, তাদেরকে নিয়ে আপনারা যে ব্যবসাগুলো শুরু করেছেন এগুলো বন্ধ করতে হবে। ৫ আগস্টের পর কিন্তু বাজারগুলোতে দ্রব্যমূল্যের দাম কমে গিয়েছিল, কিন্তু আমরা দেখছি এখন আবার নতুন একটি রাজনৈতিক দলের আন্ডারে আবার সেই সিন্ডিকেটটি গড়ে উঠছে। মাফিয়াতান্ত্রিক যে সিন্ডিকেটগুলো রয়েছে সেই সিন্ডিকেটগুলো সমূলে উৎপাটন করবে। একটা বিশেষ মহল দেশকে অস্থিতিশীল করার জন্য এই ইস্যুটাকে চাঙ্গা করছে। তো আমরা এটা প্রপাগান্ডা চালাচ্ছে। তো আমরা অত্যন্ত সচেতন। এখানে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানরা আমরা একই আইনের অধীনে পরিচালিত হই। আমার যেমন অধিকার আছে, একজন হিন্দু বা একজন বৌদ্ধর সেই অধিকার আছে। আমরা এই অধিকারটা এক্সারসাইজ করতে চাই। এখন চারদিকে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আবারও, দেখছেন এখন চারদিক। চাকরি রাজস্ব খাতে নেয়ার দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের অস্থায়ী কর্মীরা। আন্দোলনের কারণে কার্যত বিকল হয়ে আছে এনআইডি সেবা। সকাল থেকেই ইসি সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। তাদের অবস্থান কর্মসূচির কারণে নির্বাচন কমিশন সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিক্ষোভে যোগ দিয়েছেন সারা দেশে কর্মরত এনআইডির আউটসোর্সিংয়ের কর্মীরা। ২০০৭ সাল থেকে নির্বাচন কমিশনে প্রকল্প ভিত্তিক এই কার্যক্রম চলে আসছে। প্রায় ২২০০ জনবল জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রমে চুক্তিভিত্তিক কাজ করে আসছেন। তারা বলছেন, চাকরি স্থায়ী না হলে কাজে ফিরবেন না তারা। কোনোভাবে আমাদেরকে ওনারা বারবার আশ্বস্ত করার পর আমাদেরকে রেভিনিউতে নিয়ে যাচ্ছে না। এটা আমাদের আউটসোর্সিং না আমাদের আধুনিক যুগের একটা কীটচাষের মতো করে আছে। আমরা কোনো সুবিধা পাচ্ছি না। আউটসোর্সিং মুক্ত হয়ে রাজস্ব হতে চাই। আমরা আমাদের দাবি বাস্তবায়নে সফলতা দেখতে চাই। ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। একই সাথে ক্রিকেটকে নতুন কাঠামোর মধ্যে এনে নির্বাচনের আগে গঠনতন্ত্র সংশোধনের আশা তার। দায়িত্ব নিয়েই জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ব্রিফিংয়ে এই কথা বলেন ফারুক আহমেদ।
আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের মতো পটেনশিয়াল একটা দেশের আমরা কিন্তু যতটুকু করার কথা ছিল আমরা অতটুকু করতে পারিনি। গঠনতন্ত্রটা আছে যার মাধ্যমে আমরা ডিরেক্টররা নির্বাচিত হই এবং ইভেনচুয়ালি প্রেসিডেন্ট। এই গঠনতন্ত্রের ব্যাপারে আমার চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের জন্য সবচেয়ে ভালো কি হয়। প্রত্যেকটা অর্গানাইজেশনে যেই দুর্নীতির কথা শুনেছি, এটা ক্রিকেট বোর্ড এটার বাইরে না। যদি এরকম কিছু থাকে ডেফিনেটলি এটা লুক আফটার করব। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।